বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের ক্লাস বিষয় পৌরনীতি ও সুশাসন, শ্রেণী দ্বাদশ, মানবিক বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি বাংলাদেশ ইলেকশন কমিশন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা এখন আলোচনায় আসছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠিত হয়। 1972 সনের সংবিধানে এর উল্লেখ আছে। এই কমিশন রাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ নির্বাচন এবং অন্যান্য নির্বাচন পরিচালনা করবে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা এখন আলোচনা করব নির্বাচন কমিশনের গঠন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কুইজ কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেনও হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনার সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখানে উল্লেখ আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অপরাপর অনধিক 4 জন। সেক্ষেত্রে 3 জনও হতে পারে, 2 জনও হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে অর্থাৎ সংসদ আইন দ্বারা রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারিত হবে। সংসদ আইন দ্বারা যাদেরকে যেসব কর্ম করার জন্য নির্ধারণ করা হয়েছে তারা সেসব কার্যাবলী করবেন এবং এর বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে সেই তাদের সভাতে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনের মেয়াদ। নির্বাচন কমিশনের মেয়াদকাল 5 বছর। মনে রাখবে 5 বছর। কুইজ কোশ্চেনও হতে পারে নির্বাচন কমিশনের মেয়াদ কত। তবে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগের মাধ্যমে তারা নিজেরা কর্ম থেকে অব্যাহতি নিতে পারে। এছাড়াও যদি নির্বাচন কমিশনাররা শারীরিক কারণে কোনো অসামর্থ্য হন কিংবা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে তারা অপসারিত হতে পারে। এছাড়াও নির্বাচন কমিশনের সদস্যগণ অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ যদি কোনো গুরুতর অসদাচরণের জন্য অভিযুক্ত হন, শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেন তাহলে রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করতে পারেন। যে কারণ ও যে পদ্ধতিতে সুপ্রিম কোর্টের বিচারকগণ অপসারিত হন। আমার মনে রাখতে হবে আমাদের সুপ্রিম কোর্টের বিচারকগণ দুইটা আছে, এফিলিয়েট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। সেখানকার বিচারকগণ যে পদ্ধতির মাধ্যমে অপসারিত হন একই পদ্ধতির মাধ্যমে এই সাংবিধানিক প্রতিষ্ঠান
বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্যগণ অপসারিত হতে পারেন এবং অপসারিত হবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত হওয়ার পর উক্ত ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভের জন্য আর যোগ্য নন। আমি আবার বলছি, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দায়িত্ব পালনের পর প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রের আর কোনো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ লাভ করতে পারবেন না। তবে অন্যান্য নির্বাচন কমিশনারগণ যারা আছেন তারা যোগ্যতা বলে রাষ্ট্রপতির প্রয়োজন বোধে তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে পারবেন, অন্য কোনো কর্মে নয়। এরপর আলোচনার বিষয় নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয় নামে একটি কমিশনের কথা উল্লেখ আছে। বাংলাদেশে এই নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। নির্বাচন কমিশন সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত অর্থাৎ সংসদ আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে গঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়াদি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনায় আসব নির্বাচন কমিশনের কার্যাবলী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম নির্বাচন কমিশনের গঠন, নির্বাচন কমিশনের মেয়াদ, নির্বাচন কমিশন সচিবালয়ের অবস্থান নিয়ে। কিন্তু এখন আমরা আলোচনায় আসব নির্বাচন কমিশনের কার্যাবলী, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন কি কি কাজ করে থাকেন। আমি এখন ধারাবাহিকভাবে সেই কাজগুলো আলোচনা করতেছি। 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা। 2 নম্বর পয়েন্ট, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। 3 নম্বর পয়েন্ট, সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান করা। 4 নম্বর পয়েন্ট, সংসদ নির্বাচনের জন্য এলাকার সীমানা নির্ধারণ করা। 5 নম্বর পয়েন্ট, সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ। 6 নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য লিখিত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন করা। 7, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ করা। 8, নির্বাচনের অভিযোগ মোকদ্দমা মীমাংসা করার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং এ সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন করা। 9, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করা। 10, রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করা। 11, উল্লেখিত কার্যাবলী বেঁধে রেখে সংবিধান অনুযায়ী আরো বিভিন্ন ধরনের অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। এখন আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টটা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা করা। জাতীয় সংসদ নির্বাচনের পর যদি রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বা জাতীয় সংসদের সদস্যদের মেয়াদ হলো 5 বছর। বিশেষ কোনো প্রেক্ষিতে এর একটু পরিবর্তন হতে পারে। স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের পর
যারা নির্বাচিত হয়ে আসেন তাদের জন্য রাষ্ট্রপতি পদের নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখনই জাতীয় সংসদের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেন এই নির্বাচন কমিশন, যেখানে প্রার্থী হবেন বাংলাদেশের যে কোনো নাগরিক। একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না। বাংলাদেশের একটা সংসদে দেখা গিয়েছিল বাইরের থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন, যদিও উনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন নাই। আমাদের পৌরনীতি ছাত্র হিসাবে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে এখানে জাতীয় সংসদের অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শুধুমাত্র জাতীয় সংসদ সদস্য নন, বাইরের লোকেরাও প্রার্থী হবেন, কিন্তু সেখানে ভোট দিবেন শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী 5 বছর পর পর জাতীয় সংসদের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের উপর, তারা তাই সম্পন্ন করে থাকেন। 3 নম্বর পয়েন্ট ছিল আমাদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধানের নির্দেশ প্রদান করা। রাইট, কারণ নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা বিশুদ্ধ নির্বাচনের জন্য সঠিক একটা ভোটার তালিকা প্রণয়ন, যেটা বাংলাদেশে বর্তমানে ছবিযুক্ত একটা ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে, এবং নির্বাচনী যাবতীয় কার্যাবলী তত্ত্বাবধান করা, অর্থাৎ তফসিল ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ফরম বিক্রয়, ফরম বাছাই, প্রতীক বরাদ্দ এবং নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, এবং এই সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে নির্দেশ প্রদান করা ও ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন কাজ করে থাকেন। মনে রাখতে হবে, নির্বাচনকালীন সময়ে দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই কাজ করে থাকে। সংসদ নির্বাচনের জন্য এলাকার সীমানা নির্ধারণ। হ্যাঁ, বাংলাদেশের বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা 300টি সাধারণ নির্বাচনী আসন। জনসংখ্যা ও আয়তনের অনুপাতে এগুলা সাধারণত ভাগ করা হয়ে থাকে। যদি কখনো জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, আগের সীমানা পরিবর্তনও হতে পারে। এই জন্য নির্বাচন কমিশনের এ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সংসদ নির্বাচনের আগে যে কোনো সময় সীমানা নির্ধারণ করে থাকেন বা পরিবর্তনও করতে পারেন। 5 নম্বর পয়েন্ট, সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ। যে কোনো নির্বাচন পরিচালনার জন্য ইউপি, উপজেলা, জাতীয় সংসদ এ ধরনের যে কোনো নির্বাচন পরিচালনার জন্য একজন যোগ্য দক্ষ রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকেন। 6, রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ, যেটাকে আমরা তফসিল বলে থাকি, নির্বাচনী তফসিল। মনোনয়নপত্র গ্রহণ করবে, বাছাই করবে, অর্থাৎ তফসিল ঘোষণা করা, এটা হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। 7, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, একত্রীকরণ করা ও সরকারি গেজেটে তা প্রকাশ করা। এটা হলো, আমরা জানি যে কোনো আসনের ভোট বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়, বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। সেই এলাকার যে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা, সমস্ত ফলাফলকে একত্রিতকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ করার ব্যবস্থা করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আর নির্বাচনী অভিযোগ মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং এ সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন করা। অনেক সময় দেখা যায় ভোট কেন্দ্রে গোলযোগ হয়, কোনো না কোনো প্রার্থীর অভিযোগ থাকে। সেই অভিযোগের প্রেক্ষিতে যদি কোনো মামলা হয়, সেখানকার জন্য একটা নির্বাচনী ট্রাইব্যুনাল আছে, নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করবে এবং সেই নির্বাচনী ট্রাইব্যুনালকে বিধি মোতাবেক সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল এই মামলার কার্যাদি সম্পাদন করবেন। এই জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ। নির্বাচন কমিশন সচিবালয়ে যাবতীয় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এই নির্বাচন কমিশন। 10, রাজনৈতিক দল এবং তা গেজেটে প্রকাশ করা। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে নিবন্ধিত হতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশে এখন
ব্যাংকের ছাতার মতো গড়ে উঠেছে রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 200টির মতো। বেশিরভাগ রাজনৈতিক দল নাম সর্বস্ব বা ফ্যাট সর্বস্ব, যাদের কেন্দ্রীয় অফিস ছাড়া অনেক জেলা অফিসও নেই, অনেকের কেন্দ্রীয় অফিসও নেই। তারা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এই সকল রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই সকল দলের নিবন্ধনের ব্যবস্থা করে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 40টির মতো মাত্র। আর দেশে বিদ্যমান রাজনীতিতে রাজনৈতিক দলের সংখ্যা 200টির মতো। প্রিয় শিক্ষার্থী, 11 নম্বরে উল্লেখ আছে এইসব কার্যাবলী ব্যতি রেখে, অর্থাৎ যাকে বলা হয় আমরা বিবিধ, এই নির্বাচন কমিশন উপরে উল্লেখিত কাজ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে যখন তার উপর অর্পিত দায়িত্ব প্রদান করা হয়, তখন তারা এর বাইরেও অনেক কাজ করে থাকে, যেটা দেশের স্বার্থে এবং রাষ্ট্রীয় স্বার্থে। এই হলো আমাদের নির্বাচন কমিশনের কার্যাবলী। এই কার্যাবলীগুলা তোমরা সুন্দরভাবে পড়বে এবং তোমাদের বিভিন্ন সময় এর অনেক কাজে আসবে। উপস্থিত প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নির্ধারিত ক্লাস আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি আমার সময় সীমাবদ্ধতার কারণে। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। চট্টগ্রাম কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে তোমরা আছো। যে কোনো সময় তোমাদের বিভিন্ন পরীক্ষার সিদ্ধান্ত হতে পারে, ঘরে বসে থাকতে হবে না। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এতদিনে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যেত, কিন্তু পরিস্থিতির কারণে আজকে সেটা হচ্ছে না। তারপরে আমি বলবো যে যেখানে আসো বসে থাকবে না। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, অনেক প্রতিযোগিতা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কারণ মানব বিভাগের স্টুডেন্টের সফলতা হলো এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যে কোনো সাবজেক্টে অনার্স পড়া, এটাই হলো তোমাদের প্রত্যাশা। আমি আশা করব সবাই সে প্রত্যাশা পূরণ করবে এবং যেভাবে এসএসসিতে ফলাফল করে এসেছো তার ধারাবাহিকতায় আরো ভালো ফলাফল করবে। নিজের লক্ষ্য এবং আত্মীয় স্বজনের পিতামাতার যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার এই নির্ধারিত ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ।